কখনো কি মনে হয়েছে আমাদের হাতের স্মার্টফোন বা টেবিলের ওপর রাখা কম্পিউটারটা এই সাধারণ দেখতে বাক্সগুলো কিভাবে এত সব অসাধারণ কাজ করে ফেলে? চলুন আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভাঙার চেষ্টা করি। একদম গোড়া থেকে শুরু করব, মানে সিলিকন চিপ থেকে শুরু করে সেই জটিল সফটওয়্যার পর্যন্ত। প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ডিজিটাল জগতের ভিত্তি। এই যে নিষ্প্রাণ একটা সার্কিটের বাক্স, এর ভেতরে এমন কি আছে যা একে কথা বলায়, আমাদের সব নির্দেশ পালন করায়? ঠিক ধরেছেন, এর উত্তর হল অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে ওএস। ব্যাপারটা অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে একজন মাস্টার কন্ডাক্টর থাকেন, আর এই ওএস হল সেই কন্ডাক্টর যে কিনা পুরো হার্ডওয়্যারের দলটাকে নিখুঁতভাবে পরিচালনা করে। তো কন্ডাক্টরকে ভালোভাবে বুঝতে হলে আগে তো তার অর্কেস্ট্রার সদস্যদের চিনতে হবে, তাই না? চলুন হার্ডওয়্যারের মূল অংশগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এরাই তো আসল শক্তি। অর্কেস্ট্রার একদম কেন্দ্রে যে আছে সে হল সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সোজা কথায় কম্পিউটারের ব্রেইন। আমরা যা কিছু নির্দেশ দিই, একটা ক্লিক করা থেকে শুরু করে মাউসটা একটু নাড়ানো পর্যন্ত, সব কিছুর হিসাব আর গণনা কিন্তু এখানেই হয়। কম্পিউটারের গতি কতটা হবে সেটা এই ঠিক করে দেয়। এরপর আসছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। একে ভাবতে পারেন কন্ডাক্টরের সামনে রাখা একটা মিউজিক শিটের মতো। যখন কোনো কাজ করা হয় তখন দরকারি তথ্যগুলো স্টোরেজ থেকে এনে এই র্যামে রাখা হয়, ফলে সিপিইউ খুব দ্রুত সেই তথ্য নিয়ে কাজ করতে পারে। ঠিক যেমন একজন বাদক তার সামনে রাখা নোট দেখেই বাজাতে পারেন। আচ্ছা, এই যে এতগুলো যন্ত্রাংশ, এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে? এখানেই আসে আইও বাসের ভূমিকা। এটা হলো কম্পিউটারের ভেতরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক সবাই এই বাসের মাধ্যমেই নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করে, আর এভাবেই একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়। তো অর্কেস্ট্রার সাথে তো পরিচয় হলো, এবার চলুন আমাদের সেই মাস্টার কন্ডাক্টর অর্থাৎ অপারেটিং সিস্টেমের দিকে একটু মনোযোগ দেয়া যাক। একদম সহজ করে বললে অপারেটিং সিস্টেম হলো হার্ডওয়্যার আর আমাদের ব্যবহার করা সফটওয়্যার, যেমন ধরুন ব্রাউজার বা কোনো গেম, এই দুটোর মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে। ওএস ছাড়া হার্ডওয়্যারটা আসলে একটা নিষ্প্রাণ বাক্স ছাড়া আর কিছুই না। দেখুন, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কিন্তু দুটো। প্রথমত, সে একজন ম্যানেজারের মতো কাজ করে, মানে কোন কাজটা কতটা সিপিইউ টাইম পাবে, কতটা মেমরি ব্যবহার করবে, এই সব কিছুর হিসাব রাখে। আর দ্বিতীয়ত, সে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যার উপর ভিত্তি করে আমাদের পছন্দের সব অ্যাপ্লিকেশনগুলো চলতে পারে। সব অর্কেস্ট্রা তো আর একরকম সিম্ফনি বাজায় না, তাই না? ঠিক তেমনি সব কম্পিউটিংয়ের কাজও এক নয়, আর এই কারণে বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি হয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। এই টেবিলটা দেখলে এই অপারেটিং সিস্টেমের দুনিয়াটা কত বড় তা বোঝা যায়। ভাবুন তো, ব্যাংকিং সিস্টেম বা এয়ারলাইন রিজার্ভেশনের মতো যেখানে কোটি কোটি লেনদেন একসাথে সামলাতে হয়, সেখানে লাগে মেইনফ্রেম ওএস। আবার আমাদের হাতের স্মার্টওয়াচ বা গাড়ির ভেতরে যে সিস্টেম চলে সেটা হলো এমবেডেড ওএস। আর কিছু কিছু জায়গা আছে যেখানে 1 সেকেন্ডও দেরি করা চলবে না, যেমন ধরুন হাসপাতালের কোনো ক্রিটিক্যাল মেশিন বা ফ্যাক্টরির রোবট, সেখানে কাজ করে রিয়েল টাইম ওএস। এমনকি আমাদের ক্রেডিট কার্ডের ওই ছোট্ট চিপটার ভেতরেও কিন্তু একটা স্মার্ট কার্ড ওএস আছে। প্রযুক্তি কিন্তু এক জায়গায় থেমে থাকে না। অপারেটিং সিস্টেমের জগতেও এমন কিছু নতুন ধারণা এসেছে যা কম্পিউটিংয়ের পুরনো নিয়মগুলোকেই একদম বদলে দিচ্ছে। একবার ভাবুন তো, ব্যাপারটা কেমন হবে যদি একটা কম্পিউটারকে দিয়েই একই সময়ে অনেকগুলো কম্পিউটারের কাজ করিয়ে নেওয়া যায়? অদ্ভুত লাগছে শুনতে। এই ধারণাটার নামই হলো ভার্চুয়ালাইজেশন। এখানে ব্যাপারটা খুব সহজ করে দেখানো হয়েছে। আগে কি হতো, একটা ফিজিক্যাল মেশিনে একটাই অপারেটিং সিস্টেম চলত, কিন্তু এখন ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির মাধ্যমে একই হার্ডওয়্যারের ওপর অনেকগুলো ভার্চুয়াল বা নকল মেশিন তৈরি করা যায়, আর প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে। এই একটা আইডিয়াই কিন্তু আজকের দিনের ক্লাউড কম্পিউটিং আর বড় বড় ডেটা সেন্টারকে সম্ভব করেছে। এতে রিসোর্সের ব্যবহারও অনেক বেড়ে গেছে। চলুন আবার আমাদের সেই অর্কেস্ট্রার উদাহরণে ফিরে যাই। ভাবুন তো, যদি মিউজিকের মূল নোটেশন বা স্বরলিপিটা সবার জন্য খুলে দেওয়া হতো, তাহলে যে কেউ সেটা দেখতে পারত, নিজের মতো করে বদলাতে পারত, এমনকি আরও ভালো কিছু তৈরি করতে পারত। সফটওয়্যারের দুনিয়ায় এই ধারণাটাকেই বলে ওপেন সোর্স। এই মডেলটার নাম হলো ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার বা ফোস। এর আসল শক্তি হল স্বচ্ছতা আর সবার অংশগ্রহণ। এর সোর্স কোড মানে মূল প্রোগ্রামিংটা সবার জন্য খোলা থাকে। সেরা উদাহরণ হল লিনাক্স। এটা কোনো একটা কোম্পানি বানায়নি, বরং সারা পৃথিবীর লক্ষ লক্ষ ডেভেলপার মিলে এটাকে তৈরি করেছে আর প্রতিনিয়ত আরও উন্নত করছে। এই সম্মিলিত প্রচেষ্টার কারণেই প্রযুক্তির উদ্ভাবন আজ এত দ্রুত এগিয়ে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম?
সারমর্মটা হল যতই শক্তিশালী হার্ডওয়্যার থাকুক না কেন একা একা সে কিছুই করতে পারে না। অপারেটিং সিস্টেমই হল সেই অদৃশ্য কিন্তু সবচেয়ে জরুরি শক্তি যা এই হার্ডওয়্যারকে প্রাণ দেয় আর আমাদের সব কাজ সম্ভব করে তোলে। তাহলে সিলিকন থেকে সফটওয়্যার পর্যন্ত একটা লম্বা পথ আমরা পাড়ি দিলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ভার্চুয়ালাইজেশনের এই সময়ে যখন একটা অপারেটিং সিস্টেমের ভেতরেই আরও অনেক অপারেটিং সিস্টেম বা নতুন জগৎ তৈরি করা যাচ্ছে, তখন হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যেকার সীমারেখাটা আসলে কোথায়? কে জানে, প্রযুক্তির ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। সম্ভাবনাগুলো সত্যি অসীম।